ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি মেনলি বাজেট ডে ট্রেড প্ল্যান নিয়ে ডিসকাশন করব যে আগামী 23 জুলাই আমাদের ইন্ডিয়াতে বাজেট আছে এবং এটা পূর্ণাঙ্গ বাজেট। প্রত্যেক বছর 1 ফেব্রুয়ারি বাজেট হয় এবং আগে এই বাজেটের ডেটটা ফিক্স ছিল না, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে এই বাজেটের ডেট 1 ফেব্রুয়ারিতেই হয়। এবছর যেহেতু ইলেকশন ছিল, ইলেকশনের জন্য বাজেট একটা হয়েছিল, সেটা পূর্ণাঙ্গ বাজেট নয়, বাট পূর্ণাঙ্গ বাজেট যেহেতু ইলেকশানে আবার নতুন সরকার এসছে, তো নতুন সরকারের জন্য নতুন বাজেট এবছরের এবং এটা পূর্ণাঙ্গ বাজেট। তো এই বাজেট দিনে মার্কেটের মুভমেন্ট কেমন হতে পারে, কোন সেক্টর এখানে পারফর্ম করতে পারে, আর বেশ কিছু বিষয় বাজেট ডেতে অনেকের আশা থাকে, অনেকের অনেক বড় বড় হোপ থাকে যারা বাজেট ডেতে ট্রেড প্ল্যান করেন, স্পেশালি অপশানে, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিও দেখেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা ভিডিও দেখছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন, বাজেট ডের কয়েকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে মার্কেট যে জায়গাতে রয়েছে, অল টাইম হাইয়ের কাছে মার্কেট রয়েছে। সোমবার মার্কেটে ট্রেডিং হবে এবং মঙ্গলবার বাজেট। এবং মার্কেটকে যদি দেখি, উপরের দিকে একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, একটা এনগালফিং বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন আমরা দেখছি এবং দুটো ক্যান্ডেলকে যদি দেখি, এটা এনগালফিং, মানে প্রথম ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলটাকে এনগালফ করে ফেলেছে এবং বাজেট আছে। গিফট নিফটি 100 পয়েন্ট, মোর দ্যান 100 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। তো সোমবার কীভাবে ট্রেড প্ল্যান করা যাবে এটা নিয়ে একটা আলাদা ভিডিও আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনাদের রেসপন্স ভালোবাসা যদি থাকে, ভিডিও যদি ভালো লাগে, সেক্ষেত্রে ভিডিওকে যদি আপনাদের ভালো লাগে ভিডিও, সেক্ষেত্রে একটা ভিডিও আগামীকাল আমি আপনাদের সঙ্গে সোমবারের ট্রেডিং প্ল্যানে ডিসকাশন করব। বাজেট ডেতে যেহেতু আমরা সম্মুখীন চলে এসেছি, একদম বাজেটের কাছাকাছি আমরা চলে এসেছি, সেহেতু বেশ কয়েকটি নিউজ মার্কেটে চলছে। এই নিউজগুলোর মধ্যে যেটা হচ্ছে যে স্টক মার্কেটের, বিশেষ করে যদি আমরা শেয়ার বাজারের ক্ষেত্রে দেখি, তাহলে শেয়ার বাজার লাস্ট 5 বছরের ভলিউম অনেক বেড়েছে। স্পেকুলেশন অ্যাক্টিভিটি, দ্যাট মিনস অপশানে অনেকেই এখানে অপশানে স্ট্র্যাটেজির মাধ্যমে, অ্যাকচুয়ালি যখন অপশান মার্কেটে প্রথম এসেছিল তখন অ্যাজ এ হেজিং ইনস্ট্রুমেন্ট হিসেবে আসলেও এটা আস্তে আস্তে দিনে দিনে অপশানটা আস্তে আস্তে স্পেকুলেশনের জায়গায় চলে গেছে, যেটাকে জুয়া বলা হয়। এবং এক্সপায়ারি ডে এভরি সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে যেহেতু এক্সপায়ারি ডে চলে এসছে, সেখানে ম্যাক্সিমাম ট্রেডার এক্সপায়ারি ডেতে হিরো সেট আপের উপরে কাজ করেন। এইসব অনেক কারণে অপশান ট্রেডিংয়ে আরেকটা বিষয় যে বাইরের যে বড় বড় মানে যে ফান্ড, তারা ইন্ডিয়াতে এসে অপশান ট্রেডিং করছে, কারণ ইন্ডিয়ান অপশান ট্রেডিং মার্কেট ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বরে পৌঁছে গেছে অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো এখানে একটা অপশান ট্রেডিংয়ের ভালো বাজার হচ্ছে, এই জন্য সেবি থেকে কিছু রুলস রেগুলেশন আনা হচ্ছে যাতে এই অপশনে স্পেকুলেশন অ্যাক্টিভিটিগুলো কম হয়, এবং তার জন্য বেশ কিছু মানে প্রসেস চলছে, এখনও কিছু আসেনি। এগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে পাঠিয়ে দেবো। বাজেট ডেতে স্পেশালি যে নিউজগুলো আসতে পারে, তার মধ্যে কিন্তু স্পেশালি যেগুলো মার্কেটকে এফেক্ট করতে পারে তাৎক্ষণিকভাবে, তার মধ্যে এলটিসিজি, ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেন, এলটিসিজি, এটা একটা ইম্পর্টেন্ট। তো লং টার্ম ক্যাপিটাল গেন মানে আমরা 1 বছর যদি কোনো শেয়ারকে হোল্ড করি, তারপরে যদি সেটাকে বেচি 1 লাখ টাকার উপরে যদি আমাদের সেখান থেকে প্রফিট হয়, তারপরে গিয়ে সেখান থেকে একটা ট্যাক্স আমাদের দিতে হয় 10% মতো। 2-3 বছর যদি আমরা সেখান থেকে হোল্ড করি, 15% মতো আমাদের ট্যাক্স দিতে হয়। তো সেখান থেকে 2-3 বছর যদি হোল্ড করে কেউ, কারণ নতুন নতুন ইনভেস্টার বাজারে এসেছে, তারা শেয়ার অনেক দিন ধরে হোল্ড করছে, সেক্ষেত্রে তারা যখন শেয়ার বেচবে, সেক্ষেত্রে যদি সেখানে ট্যাক্স বাড়ানো হয় 15% থেকে 20%, 20% থেকে 30%, এগুলোর ক্ষেত্রে কিন্তু মার্কেটে এফেক্ট করতে পারে। যদি হয় সেটার ক্ষেত্রে দেখা যাবে। আরেকটা জিনিস হচ্ছে এসটিটি। এসটিটির মানে হচ্ছে সিকিউরিটি ট্রানজাকশান ট্যাক্স। এসটিটি যদি বাড়ে, সেটা শেয়ার বাজারের জন্য ভালো নয়। তো এগুলো নিউজে আসতে পারে, কি হবে কেউ জানে না, আমি জানি না। তো এখান থেকে এই এসটিটি বা এলটিসিজি ডাইরেক্টলি স্টক মার্কেটের উপরে এফেক্ট ফেলে, ঠিক আছে। এগুলো যদি বাড়ে স্টক মার্কেটের জন্য ভালো নয়। সেক্ষেত্রে স্টক মার্কেটে বিশেষ করে যারা ট্রেডার, যারা বা ইনভেস্টার যারা কাজ করে, তাদের চোখে মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট আসতে পারে, সেক্ষেত্রে মার্কেটে কারেকশন আসতে পারে। এফএনও ট্রেডিংয়ের যে ট্যাক্সের বিষয় চলছে, স্পেশালি ফিউচার অ্যান্ড অপশান, দ্যাট মিনস এফএনও ট্রেডিং, ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিংয়ের উপরে যে ট্যাক্সের বিষয়টি চলছে, ট্যাক্স আসতে পারে। দ্যাট মিনস এতদিন পর্যন্ত কী হতো, যদি আপনি ফিউচার অপশানে ট্রেডিং করেন, ট্রেডিং করার পরে আপনি যদি যত টাকা আপনার প্রফিট হচ্ছে, ইনকামের উপরে আপনি ট্যাক্স, মানে যত টাকা আপনার প্রফিট হচ্ছে, সেই প্রফিটটা যদি আপনার ইনকাম ট্যাক্সের যে আওতায় আছে 5 লাখ বা 7 লাখ, তার উপরে যদি পৌঁছে যায়,
সেক্ষেত্রে আপনি নর্মাল ইনকাম ট্যাক্সে সেটাকে ফাইল করতে পারেন। বাট এখন যেটা কথা চলছে যে এফএনওতে এরকম ট্যাক্সেশন আসতে পারে যে 30% আপনি প্রফিট করলেই তার 30%, যেহেতু স্পেকুলেশন অ্যাক্টিভিটি যদি হয় তাই 30% আপনাকে প্রফিট দিতে হবে, এরকম যদি রুলস আসে সেটা কিন্তু এফএনও ট্রেডিংয়ের জন্য খুবই খারাপ। এবং এটা এলে, এটা কথাবার্তা চল, জানি না এটা আসবে কি আসবে না, যদি আসে সেটা মার্কেটের জন্য খারাপ হবে। তো এটা না আসাটাই আমিও প্রেফার করবো, কারণ যদি এই 30% সিস্টেমটা করে দেয় তাহলে অপশন ট্রেডিং যেটা বিজনেস হিসেবে আমরা ধরতাম, যেটাকে বলতাম আমরা অপশন ট্রেডিং যে বিজনেস, আপনি বিজনেস হিসেবে মার্কেটে কাজ করতে পারেন, সেটা কিন্তু আর গভর্নমেন্ট দেখছে না, সেটা আর থাকছে না, তার মানেটা এরকমই দাঁড়াবে। তো সেটা কিন্তু ভালো নয়। এছাড়াও ক্রিপ্টো ট্রেডিংয়ের ক্ষেত্রে যে আমাদের ইন্ডিয়াতে যদি আমরা দেখি, ক্রিপ্টো কিছু কিছু জায়গাতে লিগালি কাজ করছে, যেমন ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া, তার ক্রিপ্টো ট্রেডিং যেটা আছে সেটাকে লিগালি ধরা হচ্ছে, এবং ইন্ডিয়াতে ক্রিপ্টো ট্রেডিং ব্যান ওইভাবে নয়, কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে ব্যান। বাট যদি আপনি ইন্ডিয়াতে যদি ট্যাক্সেশন দেন, দ্যাট মিনস যখন আপনি বাই করছেন সেল করছেন তার বেসিসে যদি আপনি গভর্নমেন্টকে টাকা দেন, মানে পয়সা দেন, ফিস দেন, দেন আপনার এটা লিগাল হয়ে যায়। তো সেরকম কিন্তু চলছে। আর 30% ট্যাক্সেশন যেটা ক্রিপ্টোতে ছিল ওরকমটি নয়। বাট লেটস সি, যেহেতু বাজেট আছে, এখন কি নতুন রুলস রেগুলেশন আসে সেটাও দেখার বিষয়। এটা গেল আমার স্টক মার্কেটের উপরে ডাইরেক্ট এফেক্ট কোন কোন বিষয়ের উপরে পড়তে পারে। তো এইগুলোর উপরে আমার মাথায় থাকবে যেগুলো কিন্তু স্টক মার্কেটের উপরে ডাইরেক্ট এফেক্ট ফেলতে পারে। ঠিক আছে, যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলছি, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ এবার যেটা আমি বলতে চলেছি আপনাদের সঙ্গে সেটা আরও গুরুত্বপূর্ণ, কারণ আপনি কীভাবে ট্রেড প্ল্যান করবেন। এবং এরপরে আমি আপনাদের সঙ্গে বলবো যে কীভাবে আপনি সেক্টর ওয়াইজ এখানে কাজ করতে পারেন, যে কোন সেক্টরের কেমন মুভমেন্ট হতে পারে, কোন সেক্টরের কী নিউজ হলে তার এফেক্ট কী পড়তে পারে। 3টে পার্টে আমার ভিডিও ভাগ আছে আজকের ভিডিও, আর ভিডিওটি পুরো দেখুন। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, তাহলে আপনাদের সাপোর্ট থাকলে আরও ভিডিও অনেক কিছু আসতে থাকবে। আর দেখুন, বাজেট ডেতে জেনারেলি 2024-এ একটা বাজেট হয়ে গেছে। সেই দিনে যদি বাজেট দেখি, এখানে রেড কালারের যে ডটেড কালার যেটা আছে, সেই দিনের বাজেট যদি আমরা দেখি, তাই দেখুন খুব বেশি মুভমেন্ট হয়নি। এবং আমরা জানি এই বাজেট নিয়ে আমরা খুব শোরগোল করেছিলাম, অনেকেই করেছিল, বাট এই বাজেট দিনে কিন্তু কোনো মুভমেন্ট বাজারে হয়নি। খুব ছোট্ট একটা ন্যারো রেঞ্জের মধ্যে অপশান বায়ার, যারা অপশান বাইংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, এখানে ভিক্স অনেকটা বেড়ে গেছিলো, এবং এই দিন আগে পর্যন্ত এবং ভিক্স বাড়ার পরে এখান থেকে কোনো মুভমেন্ট হয়নি। তারপরে উপরের দিকে মুভমেন্ট হয়ে আবার নিচে এসে কোনো সাইডওয়েজ বাজার হয়ে গেছে, কিছু করতে দেয়নি, বিশেষ করে অপশান বায়ারদের ক্ষেত্রে। তো এটা গেল 2023-এর বাজেট। যদি আমরা দেখি, আমি ইন্টারনেট চার্টার ওপেন করছি না, তো এটা এরকমটি সিচুয়েশান। যদি আমরা 23-এ দেখি, 2023-এর বাজেটেও দেখুন কি হয়েছিল, একটা বড় মুভমেন্ট কিন্তু উপর নিচে যদি দেখি, উপর নিচে একটা নিফটির ক্ষেত্রে আমি দেখছি, নিফটির ক্ষেত্রে একটা বড় মুভমেন্ট বাজার দিয়েছিল। ঠিক আছে, জেনারেলি প্রথম দিকে বাজেট দেখুন, বাজেট ডেতে ইন্টারডেতে জেনারেলি কী হয়, জেনারেলি বাজেট ডেতে সকালের দিকে যদি দেখেন মার্কেট একটা থাকে, 10টার পরে গিয়ে মার্কেটে অনেক হোপ এক্সপেকটেশনে মার্কেট উপরের দিকে যায়, এবং সেকেন্ড হাফের দিকে মার্কেটের নিচের দিকে মুভমেন্ট। এটা নর্মাল বাজেট, বাট ডেলও ব্রেক করে না, একটা রেঞ্জের মধ্যে বাজার থাকে, এবং উপর নিচে যদি দেখেন তাহলে কিন্তু সেখানে মুভমেন্ট হয়, উপর নিচে বাজারের মুভমেন্ট হয়ে একটা জায়গায় বাজার ক্লোজ দেয়, যদি নর্মাল বাজেট হয়। ঠিক আছে, তো সেরকমই বাজেট আমরা দেখেছিলাম, উপর নিচের দিকে একটা ক্লোজ এখানে দিয়েছে। ঠিক আছে, 2023 সালের বাজেট যেটা আমরা দেখেছিলাম, 2023 সালের কিন্তু বড় মুভমেন্ট হয়েছিল বাজারে। এটা হচ্ছে 2023 সালের 1 ফেব্রুয়ারির ক্যান্ডেল। ঠিক আছে, 2022 সালে যদি আমরা বাজেট দেখি, 2022 সালে দেখুন, 2022 সালের বাজেটেও সেম সিচুয়েশান, বড় মুভমেন্ট হয়েছে, উপরে নিচে, এবং যেখানে ওপেন হয়েছিল তার কাছাকাছি ক্লোজ দিয়েছে। খুব বড় মুভমেন্ট কিন্তু এখানে হয়নি, যেখানে ওপেন হয়েছিল তার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। সেম সিচুয়েশান যদি 2021-এর ক্ষেত্রে দেখি, 2021-এর 1 ফেব্রুয়ারি, এইবার বাজেটে কিন্তু এখানে দেখুন একটা মুভমেন্ট বাজার দিয়েছিল পজিটিভ সাইডে, কারণ তার আগের 7-8 দিন ধরে বাজারে কারেকশান এসেছিলো, এবং তারপরে এখান থেকে বাজারের উপরের দিকে মুভমেন্ট দিয়েছিল। 2020 সালে যদি দেখি, কারণ আমি এই যে বাজেট 2020 সাল পর্যন্ত কেন দেখাচ্ছি, কারণ 2019-এ লাস্ট ইলেকশন হয়েছিল, 2020 সালে তার প্রথম বাজেট, 2020 সালে বাজেটের দিন এখান থেকে কারেকশান এলো, রেঞ্জ ব্রেক করলো, সেটা সাস্টেন করেনি, উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে দেখুন এখানে তারপরে বাজারে কিন্তু বড় মুভমেন্ট এখান থেকে, যেহেতু ডিউ টু করোনা কোভিড-19 এখানে কিন্তু কারেকশান বাজারে এসেছিল। তো সিচুয়েশান যদি আমরা দেখি, বাজেটের দিনের বিশাল কিছু মুভমেন্ট হয় না, একটা ভোলাটিলিটি বাজারে থাকে। এবার ডাইরেকশান কোন দিকে নেওয়া যেতে পারে,
উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, বাজেট আফটার মানে আফটার বাজেটের পরে বাজারের মুভমেন্ট কী হবে সেটা কিভাবে আমরা প্রেডিক্ট করতে পারি, খুব বড় কোশ্চেন। কারণ বাজেটের দিনে কি হয়, যখন নিউজ কি আসবে ইন্টারডেতে আমি আপডেট শেয়ার করতে থাকবো। আমাদের চ্যানেল আছে প্রিমিয়াম গ্রুপ, প্রিমিয়াম লার্নিং অ্যান্ড সাপোর্ট, ওখানে আমি বিভিন্ন ডিসকাশান করতে থাকি, আপনারাও জয়েন করতে পারেন। আর এখানে দেখুন বাজেট ডেতে জেনারেল মুভমেন্ট কী হয়, যখন নিউজ আসে মোটামুটি 10টা সাড়ে 10টার পরে বাজেট উপরের দিকে মুভমেন্ট হয়, বাজেট শেষ আবার কিছুটা নিচের দিকে ফল মানে পড়ে যায়। আর তার আগে পর্যন্ত তারা রেঞ্জের মধ্যে থাকে, যদি ভালো নিউজ আসে উপরে যাবে, খারাপ নিউজ আসে নিচে আসবে, এই সিচুয়েশান। এখন যদি আমরা ট্রেন্ডিং মুভমেন্ট নিতে চাই, ট্রেন্ডিং সেটা কিভাবে পেতে পারি, দেখুন যদি আমরা বাজারের বিগ প্লেয়ারদের কথা ভেবে কাজ করি, যারা মার্কেটে, দেখুন মার্কেটে একটা শ্রেণীর লোক তো টাকা কামায় আর একটা শ্রেণীর লোক টাকা হারায়। তো টাকা যারা কামায় তাদের দিক থেকে যদি দেখি, তাহলে যতগুলো বাজেট আমি আপনাদের সঙ্গে দেখালাম তাদের মধ্যে 80% টাইম মোস্টলি যেটা রুলস কাজ করে সেটা হচ্ছে আগে আপনাকে দেখতে হবে বাজারের ট্রেন্ড কী আছে। যদি বাজার দেখেন লাস্টের 1-2 সপ্তাহ ধরে বা 3 সপ্তাহ ধরে বাজার যদি পজিটিভ সাইডে থাকে, যেটা রয়েছে এরকম, যদি বাজার পজিটিভ সাইডে থাকে বাজেটের আগে 10-15 দিন ধরে, 2-3 সপ্তাহ ধরে, তাহলে বাজেটের দিনেই বাজারের হাই তৈরি হবে বা বাজেটের 1-2 দিনের মধ্যেই বাজারে হাই তৈরি হবে। বাজেট দিনে এখানে কি হতে পারে, বাজেট দিনে একটা ছোট ক্যান্ডেল হতে পারে বা বাজেট দিনে এখানে নিচের দিকে ফল হতে পারে, দেন তারপরে এখানে 4-5 দিন ধরে বাজারের একটা কারেকশান বাজার দেখাতে পারে। খুব সিম্পল লাগলো, কিন্তু যদি আপনি অবজার্ভ করেন এর পিছনে লজিক দেখেন তাহলে কি, দেখুন বাজেট কি আসবে এটা তো আপনি জানি না, বাট কিছু লোক আছে যাদের কাছে অনেক টাকা, যারা বিগ প্লেয়ার বাজারে, তাদের কাছে মোটামুটি একটা নিউজ, তাদের কাছে মোটামুটি একটা বিষয় থাকে যে বাজেট ভালো হতে চলেছে কি বাজেট খারাপ হতে চলেছে, সেই হিসেবে তারা উল্টো দিকে পজিশন বানায়। উল্টো দিকে পজিশন বানানো মানে দেখুন বাজারে তাদের, যদি আমরা একটা জিনিস অবজার্ভ করেন, দেখুন এই ইভেন্ট যেটা ছিল, এই ইভেন্ট কিন্তু ছিল, এটা কোন ইভেন্ট, এটা ছিল আমাদের ইলেকশন 5 বছর ইন্টারভ্যালে হয়, প্রত্যেক 5 বছর পর পর ইলেকশন হয়। আর বাজেট প্রত্যেক 1 বছর পর হয়, কিন্তু এই বাজেটটা 6 মাস পরে হচ্ছে। তো 5 বছর পর যখন বাজেট আপনার ইলেকশন হয়, এবং ইলেকশনের আগে মার্কেট কিছুটা উপরে যাচ্ছিলো বা সাইড হচ্ছিলো, বাট এফআইআর কিন্তু এখানে সেলিং পজিশন ছিল প্রচণ্ড, অনেকটা সেলিং পজিশন ছিল। সেই সেলিং পজিশন দেখুন এখান থেকে যদি দেখেন, এখানে সেলিং পজিশন ক্লোজ করেছে এফআইআই, এবং এখান থেকে ইন্টারডে বেসিসে আমরা দেখেছিলাম যে মুভমেন্ট হয়েছিল 7-8% নিফটিতে মুভমেন্ট হয়েছিল। এফআইআই নিচে তাদের পজিশন, যে সেলিং পজিশন ছিল সেটাকে ক্লোজ করেছে, করে এখান থেকে নতুন র্যালি দিয়ে বাজারে আজকে যদি আমরা দেখি এই লেভেল থেকে, ইলেকশনের পরের থেকে বাজারের পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি আমরা, এখান থেকে ইলেকশনের দিনের থেকে যদি আমরা হাই দেখি বাজারের আজকের, তাহলে বাজার এখান থেকে 16%-15% মুভমেন্ট দিয়েছে, প্রায় 3,500 পয়েন্টের মুভমেন্ট নিফটিতে দিয়েছে এবং একটা র্যালি বাজার দিয়েছে। এবং এখানে যদি আমরা দেখি যে এফআইআই বা বিগ প্লেয়ারের এখানে পজিশন ছিল শর্ট সাইডে, তারা এখানে ক্লোজ করেছিল, এখন তাদের পজিশন কিন্তু লং সাইডে ওভার বট কন্ডিশনে চলে এসছে। তো এখান থেকে বাজারে যদি ফল আসে এবং বাজেটের পরে যদি কালেকশন আসে, অবশ্যই কিছু প্রাইস অ্যাকশন, কিছু টেকনিক্যাল, কিছু বিষয়, কিছু নিউজ ইভেন্ট দেখে সেখান থেকে প্লে করব কেমন বাজেট আসে। তো সেক্ষেত্রে বাজারে এখান থেকে কারেকশান এলে আগামী 4-5 দিন, বাজেটের পরে 4-5 দিন 6 দিন কিন্তু কারেকশান আসতে পারে, ঠিক আছে, এটা একটা সম্ভাবনা। জেনারেলি কী হয়, যদি বাজেটের আগে যদি দেখেন বাজারের কতটা ফল হচ্ছে, বাজারে যদি এরকম ফল হতো, দেন এই সময় যদি এফআইআর পজিশন যদি ওভার সোল্ড কন্ডিশনে চলে আসতো, তাহলে বাজেটের পরের থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম যে এখান থেকে কিন্তু উপরের দিকে একটা র্যালি আসতে পারে অপোজিট সাইডে। আর দেখুন সবার কিন্তু মধ্যে এরকম ব্যাপারটা আছে যে বাজেটে একটা বিশাল কিছু আসতে পারে, এবং তার জন্য প্রত্যেকটা, যদি আমরা সেক্টর দেখি, প্রত্যেকটা স্টক, যে স্টকগুলোতে র্যালি আসতে পারে সেই স্টকগুলো একটা দুর্দান্ত মুভমেন্ট লাস্ট কদিন ধরে বাজার দিয়েছে, এবং দেওয়ার পরে বাজেটের 1-2 দিন আগে এখান থেকে বাজারের একটা বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। দেন আমি যে বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা অবজার্ভ করতে থাকুন, ট্রেড করতে হবে না, ট্রেড করার বিষয়ে আমি বলছি না, ট্রেড সম্পূর্ণ আপনার অ্যানালিসিস করার পরে করবেন, বাট আপনি অবজার্ভ করুন, এবং যদি আপনি ট্রেড নিতে পারেন অবশ্যই ট্রেড নেবেন, কিন্তু অবশ্যই আপনার নিজের অ্যানালিসিস নিজে করার পরে। সেক্টর ওয়াইজ কীভাবে মুভমেন্ট আপনি ট্র্যাক করতে পারেন, দেখুন বাজেটের মেনলি যে বিষয় থাকে তার মধ্যে কি, যে গভর্নমেন্ট কোন কোন জায়গা থেকে তার ক্যাপিটাল তার কালেক্ট হয়েছে, মোস্টলি যেটা কালেক্ট হয় ট্যাক্স থেকে। ট্যাক্স আমাদের 2 ধরনের হয়, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স থেকে গভর্নমেন্ট যা তার কাছে এসছে তার থেকে একটা ভালো, তার থেকে মোস্ট অ্যামাউন্টটা কী করবে, বিভিন্ন
সেক্টরে সে বন্টন করবে এবং কোন সেক্টরে সে কতটা আগামী 1 বছরে সে কোন সেক্টরে কতটা খরচ করতে চলেছে তার একটা হিসাবেই বাজেটের মধ্যে হয়। যেমন আমরা সংসারে কি করি, আমরা মাসে যে ইনকাম করি, প্রত্যেক মাসে স্যালারি যারা আর্ন করেন, স্যালারি পাওয়ার পরে আমরা কি করি, সেই টাকাটা আমরা কোন কোন খাতে ছেলেমেয়ের পড়াশোনার জন্য বা বাজার খরচের জন্য বা কিছু কেনাকাটার জন্য, কোন কোন পারপাস, সেভিংসের জন্য, যে কোন কোন পারপাসে আমরা সেগুলো খরচ করি, ওটা আমাদের সংসারের বাজেট। আর এটা হচ্ছে একটা দেশের বাজেট, যে কোথাতে কোথাতে আমরা কত টাকা তুললাম এবং তারপরে সেটাকে কোন কোন জায়গাতে আমরা ব্যয় করব। তো এই যে ব্যয় করার ব্যাপারটা দেখতে হবে কোন কোন সেক্টরে কত কত ব্যয় করছে। তার সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয় থাকে, এটা কিন্তু থার্ড পার্ট আমি ভিডিওর আপনাদের সঙ্গে ডিসকাস করছি বাজেট ডেট। সেটা হচ্ছে কোন কোন জায়গাতে তার টাকা তার খরচা করবে, কোন কোন সেক্টরে খরচা করবে। এবং এর মধ্যে দেখুন একটা ইম্পর্টেন্ট সেক্টর, যে সেক্টরটা এখনও অনেকটাই পড়ে আছে, মানে খুব একটা ভালো র্যালি দেয়নি, বাট লোয়ার লেভেলে একটা মুভমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। ঠিক আছে, কেমিক্যাল সেক্টরকে যদি আমরা দেখি, কেমিক্যাল সেক্টর কিন্তু একটা ভালো জায়গাতে আছে। এবার কেমিক্যাল সেক্টরে যদি কোনো ভালো নিউজ আসে, যে ভালো নিউজটার এফেক্ট কিন্তু পড়বে কেমিক্যাল সেক্টরের উপরে। সেক্ষেত্রে যে ফার্টিলাইজার কোম্পানি আছে, ফার্টিলাইজার কোম্পানিগুলোতে গুড এফেক্ট পড়তে পারে। ধরুন ট্যাক্স কোনো কম করলো, এই সেক্টরের ক্ষেত্রে ট্যাক্স কম করলো কিছু, বা তাহলে কিন্তু ভালো। আর এই সেক্টরের ক্ষেত্রে যদি কোনো খারাপ নিউজ আসে, তাহলে ফুল কেমিক্যাল সেক্টরের উপর একটা নেগেটিভ। তো সেক্টর এরকম হয় বাজেটের সময় যে কোনো সেক্টরের উপরে শোনানো হয় লাস্ট 15 দিন 1 মাস ধরে, যে এই সেক্টরে সরকার বিশাল কিছু করবে, এই সেক্টরে সরকার অনেক কিছু করতে পারে, আলটিমেট দেখা যায় সেই সেক্টরে কিছু হলো না। তো বাজেটের আরেকটা পয়েন্ট মনে রাখবেন, যে হোপ এক্সপেকটেশন। দ্যাট মিনস সরকার বলেছে যে এই হতে পারে এই সেক্টরের উপরে। যেমন যদি আমরা দেখি আমাদের ব্যাটারি সেক্টরের উপরে সবার ভিউ কি, ব্যাটারি সেক্টরের উপরে সবার ভিউ আমাদের বুলিশ, ব্যাটারি যেটা, ঠিক আছে, ব্যাটারি সেক্টরের উপরে সবার ভিউ বুলিশ। কিন্তু এই ব্যাটারি সেক্টরে যদি আমরা দেখি যে কোনো খারাপ নিউজ হলো, কোনো ট্যাক্স বাড়িয়ে দিল, কিছু হলো, তাহলে সেটা কিন্তু বাজারের জন্য ভালো নয়। দ্যাট মিনস আমাদের এক্সপেকটেশন, আমাদের আশা যে সেক্টরকে নিয়ে আছে, যেসব স্টককে নিয়ে আছে, যে এই সেক্টরে, যেমন ইনফ্রাস্ট্রাকচার সেক্টর আমাদের ইন্ডিয়াতে গ্রো করছে, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর রিলেটেড যদি কোনো ভালো নিউজ আসে, দ্যাট ইজ গুড। দ্যাট মিনস যেটা এক্সপেকটেশন আসে তার চেয়ে যদি ভালো কিছু আসে, তাহলে সেখান থেকে বাড়বে। আর যেটা এক্সপেকটেশন আসে যদি ভালো কিছু করে, বাট এক্সপেকটেশনকে যদি বিট করতে না পারে, এক্সপেকটেশন থেকে যদি কম কিছু করে, সেটার জন্য কিন্তু সেই সেক্টর থেকে একটা কারেকশন আসতে পারে। এবং সেই কারেকশন এলে কিন্তু সেই সেক্টরে 10 to 15% মিনিমাম কারেকশন 3-4 দিনের মধ্যে দেখাতে পারে, এবং একদিনের মধ্যে 4-5% কারেকশন বাজেট ডেতেই দেখিয়ে দিতে পারে। এটা মাথায় থাকবে। তো এরকম সেক্টর ওয়াইজ যদি দেখি, প্রথমে আমি আপনাদের সঙ্গে বললাম কেমিক্যাল সেক্টর, এবং এরপরে যদি একটা ইম্পর্টেন্ট সেক্টর দেখি, সেটা হচ্ছে আমার হেলথ কেয়ার সেক্টর। ঠিক আছে, এই হেলথ কেয়ার সেক্টর যদি আমরা দেখি, এর মধ্যে হসপিটালিটি, ঠিক আছে, তারপরে আমার বিভিন্ন ওষুধ কোম্পানি যেগুলো আছে। তো হেলথ কেয়ার সেক্টর যেটা আছে, এই হেলথ কেয়ার সেক্টর ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট যদি হেলথের ব্যাপারে কিছু ভালো কিছু করে, যদি ট্যাক্সেশন কম করে এবং যদি খরচের দিকে বেশি করে, সেক্ষেত্রে হেলথ কেয়ার সেক্টরগুলো এখান থেকে দৌড়াতে পারে, এখান থেকে ভালো মুভমেন্ট হতে পারে। এবং অলরেডি কিন্তু বাজারে যদি দেখেন সব কিছু সেক্টরের মুভমেন্ট পজিটিভ সাইডে আছে। সেখানে যদি কালেকশান আসে, সেই দিনে মুভমেন্ট হবে না নিচের দিকে, বাট অনেকটা বাড়ার পরে কারেকশন নিলে আগামী দিনে সেখান থেকে ইনভেস্টমেন্ট করার সুযোগ থাকবে বা সুইং পজিশন সুযোগ থাকবে। এইরকমই যদি আমরা দেখি যে ইন্স্যুরেন্সের দিকে সরকারের একটা ফোকাস আছে, ঠিক আছে। এই জন্য দেখবেন HDFC লাইফ, SBI লাইফ, এই স্টকগুলোর মুভমেন্ট হয়েছে, ভালো হয়েছে। তো এই যে ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরের যদি মুভমেন্ট হয়, এই সেক্টরের জন্য যদি কোনো ভালো কিছু নিউজ আসে, তার জন্য এই স্টকগুলোর মুভমেন্ট হতে পারে। কনজিউমার সেক্টর, কনজিউমারেবল যে সেক্টরগুলো আছে, তার মধ্যে যেমন একটা ইম্পর্টেন্ট সেক্টর, সেটা হচ্ছে আমাদের যে টোব্যাকো কোম্পানি, দ্যাট মিনস ITC, ঠিক আছে। এই স্টকটার উপর বাজেট দিনের মুভমেন্ট হয়। স্টকটি অনেক দিন ধরে বাড়ছে, এবং যদি এখানে কোনো ট্যাক্সেশনের উপরে যদি কোনো ট্যাক্স বাড়ে, এক্ষেত্রে যদি কোনো নিউজ আসে, সেটা কিন্তু কোম্পানির জন্য খারাপ হবে। বাট এগুলো কিন্তু বাজেট ডেতে লাইভ চলবে, লাইভ বাজেট হবে, এবং বাজেট ডেতে এটা অবজার্ভ করতে হবে ওই দিন। আমি তো লাইভ মানে একদম লাইভ থাকে না, প্রিমিয়াম গ্রুপে বিভিন্ন ডিসকাশন আমি করতে থাকি। আপনারা প্রিমিয়াম গ্রুপ সম্পূর্ণ ফ্রি, আপস্টক বা অ্যালাইস গ্রুপে অ্যাকাউন্ট ওপেন করে আপনি ট্রেড করলে প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস আপনার ফ্রি থাকবে। এখনও পর্যন্ত কোনো পেইড চার্জ নেই, তবে আগামী দিনে কিছু সার্ভিস আসতে পারে যেখান থেকে আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, বাট এই মুহূর্তে কোনো পেইড সার্ভিস কিছু নেই। আর ক্লাস যেটা শুরু হয়, ক্লাস যেটা চলছে, 2টো ক্লাস অলরেডি হয়ে গেছে। আমাদের 8টা ক্লাস থাকে, এবং ক্লাসটা কিন্তু এই জুলাই মাসেই স্টার্ট হয়েছে, ফার্স্ট উইক থেকে।
এরপরে যদি সেক্টর দেখি, দেখুন পাওয়ার সেক্টরে তো ইন্ডিয়াতে খুব বুলিশ একটা সেক্টর। পাওয়ার সেক্টরের এই সেক্টরে যদি ভালো কোনো নিউজ আসে, সেক্ষেত্রে এই সেক্টরে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর মুভমেন্ট হতে পারে। এই পাওয়ার সেক্টরের সঙ্গে সঙ্গে যদি ব্যাটারি সেক্টর, দ্যাট মিনস আমাদের যে রিনিউয়েবল এনার্জি যে সেক্টর আছে, এটাকে গভর্নমেন্ট চাইছে বুস্ট করতে, এবং সবাই যদি এটাকে ইউজ করে সেক্ষেত্রে গভর্নমেন্টের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তো যদি এরকম হয় সেক্ষেত্রে সেই সেক্টরকে মুভ করতে পারে। এর সঙ্গে হোম ফাইন্যান্স যে কোম্পানি, হোম ফাইন্যান্স মানে গভর্নমেন্ট যে লাস্ট আমাদের যে বাজেট হয়েছিল সেখানে ওই হোম ফাইন্যান্স মানে আরও নতুন যে বাড়ি পাচ্ছে লোকে, মানুষ যে বাড়ি পাচ্ছে, সেই বাড়ি পাওয়ার সংখ্যাটা এবছর আরও বাড়াতে পারে, এবং এবছর আরও প্রায় 2 লক্ষ নতুন বাড়ি তৈরি হতে পারে। তো গভর্নমেন্টে যদি এই ধরনের ফোকাস থাকে আগামী দিনে, বা ধরুন হোম লোনের ক্ষেত্রে যদি তারা মনে করে যে গভর্নমেন্ট হোম লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট কম নেবে, সেক্ষেত্রে ইন্টারেস্ট কমিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু হোম ফাইন্যান্স যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আসতে পারে। ঠিক আছে, এই অটো সেক্টর একটা ইম্পর্টেন্ট সেক্টর। অটো সেক্টর লাস্ট 2 বছর ধরে একটা খুব ভালো মুভমেন্ট আমরা দেখেছি। তো অটো সেক্টরের যে স্টকগুলো আছে, টাটা মোটর, বাজাজ অটো, আপনার মারুতি, এইসব স্টক যেগুলো আছে, যেগুলো অটো ইনসুলেটিস তৈরি করে, যে অটো পার্টসপত্র যা তৈরি করে, সেসব সেক্টরগুলোর উপরে নজর রাখা যেতে পারে যদি অটো সেক্টরের জন্য কোনো ভালো নিউজ আসে। ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে কনস্ট্রাকশন সেক্টর, সিমেন্ট সেক্টর, এই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যদি ক্যাপেক্স বাড়ায় আরও ইন্ডিয়াতে আগামী দিনে। রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে দেখুন অনেকটা দিনে দিনে রেলের যেভাবে অ্যাক্সিডেন্ট দিনে দিনে যেভাবে বাড়ছে, এবছর বোধহয় 2-3টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মেজর অ্যাক্সিডেন্ট। তো রেলের যদি রক্ষা কবচ যেগুলো নিয়ে কথা হচ্ছে, বা রেলের ট্র্যাক যদি আরও ভালো করতে হয়, বা রেলের যদি আমাদের আরও ভালো করে যে কন্টেইনার যে তৈরি হয় রেল এক জায়গা থেকে এক জায়গাগুলো, বগিগুলো যে রেলের মানে যে ওয়াগন যেগুলো হয় সেগুলোকে যদি চেঞ্জ করতে হয়, বা নতুন নতুন আরও টেকনোলজি বাড়াতে হয়, সেটা রেলওয়ে সেক্টরটা চলবে। এবং রেলওয়ে সেক্টরের এক্সপেকটেশন এরকম আছে, বাট এক্সপেকটেশনকে যদি বিট করতে না পারে তাহলে ছোটোখাটো কারেকশান আসতে পারে। তো এই সেক্টর ওয়াইজ কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখতে পারি, এবং এই সেক্টরগুলো আমাদের নজরে থাকবে। ইলেকট্রনিক সেক্টর, ইন্ডিয়াতে যেভাবে ইলেকট্রনিক সেক্টর বা ইলেকট্রনিক মোবাইল যেভাবে এখানে নিজের তৈরি করার চেষ্টা চলছে, ইন্ডিয়াতে যেভাবে তৈরি হচ্ছে, তাতে কিন্তু এই সেক্টরকে যদি কোনো বাহবা দেয় গভর্নমেন্ট থেকে, যদি আরও এই সেক্টরের উপরে ফোকাস করে, এবং যদি এখানে যদি কোনো ছাড়ছুট দেয়, সেক্ষেত্রে এই সেক্টরে আরও মুভমেন্ট আসতে পারে। বা অপোজিট হলে কিন্তু অপোজিটের মুভমেন্ট হতে পারে। বাজেটের শোনাটাও খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এইগুলো নজরে থাকবে, এবং বাজেট ডেতে যে মুভমেন্ট আসবে, যেটা আমি শেয়ার করলাম 3টে পার্টে এই ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি এরকম এডুকেশনাল এরকম লার্নিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।